আপনি যদি বাংলাদেশে থেকে থাকেন এবং এই মুহূর্তে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় ঢুকে থাকেন, তাইলে আমি শিওর আপনার নিউজ ফিড ফেটে যাচ্ছে এই ধরনের একটা ছবি দেখে যে ইরান হচ্ছে তাদের হাইপারসনিক একটা নতুন ধরনের হাইপারসনিক মিসাইল টেস্ট করছে, এবং সেটা এতটাই নতুন ধরনের এবং এতটাই সাইফাই যে সেটা লঞ্চ করার পর সে যেই ধরনের ট্রেইল তৈরি করছে অ্যাটমসফিয়ারে, অদ্ভুত ব্যাপার, রাইট? ফেটে যাচ্ছে সব, আমি শিওর আপনাদের নিউজ ফিড, আমার নিউজ ফিডও ফেটে যাচ্ছে। সেখানে কি হচ্ছে, কি এরকম আবিষ্কার করে ফেললো ইরান এবং মুসলিম উম্মাহ, কি এমন আবিষ্কার করে থোতা করে দিচ্ছে সারা বিশ্বের। এবং আমি প্রিটি শিওর, আই ক্যান গ্যারান্টি ইউ যে এই যে উৎপাত চলতেছে আমার নিউজ ফিডে, আমি শিওর আপনার নিউজ ফিডে, মুসলমানদের নিউজ ফিডে, বাংলাদেশিদের নিউজ ফিডে এবং ইরানিদের নিউজ ফিডে সম্ভবত, কারণ ইরানি ন্যাশনাল টিভি চ্যানেল ওরা আবার দেখলাম এটা পোস্ট দিয়ে, মানে গুজব। কিন্তু বহির্বিশ্বে যারা সিরিয়াস লোকজন, আমি শিওর তাদের কোনো ধারণাও নাই যে এদিকে কাণ্ডগুলো কি করতেছে, একটা সিম্পল বিষয়কে নিয়ে কি অবস্থা করতেছে। আচ্ছা হোক, এই জিনিসটা একটু আমরা একটু বোঝার চেষ্টা করি যে এখানে কি হচ্ছে বা এক্সট্রাঅর্ডিনারি কিছু হইতেছে কিনা। এক্সট্রাঅর্ডিনারি কিছু যদি হয়ে বা থাকে সেটা কি, কেন বিষয়টা এরকম দেখতে এরকম, বা কি এটার ব্যাখ্যাটা কি। এটার ব্যাখ্যাটা কি সম্ভবত আমি কিছুটা ধারণা রাখি, কারণ হচ্ছে আমার এইসব বিষয়ে আগ্রহ আছে। ছবিটা দেখে আমি এরকম অবাক হই না, কারণ এটা খুবই একটা পরিচিত ছবি। এবং এই বছরের শুরুর দিকে স্পেস এক্সের ফ্যালকন 9 একটা রকেট হচ্ছে এরকম, ওরা হচ্ছে স্টারলিংকের স্যাটেলাইট পাঠাচ্ছিল অরবিটে, তো তখন হইতেছে একেবারে এক্স্যাক্টলি আইডেন্টিক্যাল এরকম একটা দৃশ্যের অবতারণ হয়েছে। Our viewers sending in videos of the launch from their vantage points. Victor sending us this awesome shot of the rocket over downtown LA near some tall buildings. And check out the view from Tustin. A family of one of our writers, Fred, sent in this video showing the rocket in the sky and the long contrail behind it. And here's another angle of the rocket from Menifee tonight. Our viewer Erica saying she saw it pass right above her. দেখতে পাচ্ছেন একদম আইডেন্টিক্যাল ছবি, রাইট? তার মানে এটা একটা কমন ফেনোমেনা, এটা কোনো আলাদা কিছু না, এটা ইরান এমন দুনিয়া ভাঙচুর করে এমন কিছু আবিষ্কার করে ফেলা না, এটা একটা খুবই কমন ফেনোমেনা। তাহলে কখন, কেন, কি কারণে এই ফেনোমেনার তৈরি হয়, এটা বুঝতে হলে আমাদেরকে প্রথম যে জিনিসটা বুঝতে হবে, আইডেন্টিফাই করতে হবে, সেটা হচ্ছে যে মিসাইল, ব্যালিস্টিক মিসাইল হোক, কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল হোক, বা স্পেশালি ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, কারণ সেগুলো অ্যাটমসফিয়ারে যায়, পৃথিবীর অ্যাটমসফিয়ারের বাইরে যায়, হ্যাঁ, আপনার স্পেসে যায় অনেক 200, 300, 400, 500, 1000, 2000, 5000 মাইল পর্যন্ত আপনার ভার্টিক্যালি যায়। তো যেটা বোঝার বিষয় গুরুত্বপূর্ণ যে আইসিবিএম এর সাথে, ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের সাথে, এই ধরনের মিসাইলের সাথে স্পেস ক্রাফটের কোনো পার্থক্য নাই। একদম স্পেস ক্রাফট যে সিস্টেমে যে ইয়েতে অপারেট করে, এইগুলো এক্স্যাক্টলি, মানে এগুলো একটা স্পেস ক্রাফট, লাইক লিটারেলি কোনো পার্থক্য নাই, রাইট? পার্থক্যটা শুধুমাত্র যে জায়গাতে যে স্পেস ক্রাফট হচ্ছে সেটা উপরের দিকে চলে যায়, গিয়ে তারপর সেটার যে পেলোডটা থাকে সেটা হইতেছে এগেন অ্যাস্ট্রোনট নিয়ে যায় বা কোনো পেলোড নিয়ে যায়, যেমন স্পেস ফ্যালকন এক্স, যেটা বললাম স্পেস এক্সের হচ্ছে আপনার স্টারলিংক। পার্থক্যটা হচ্ছে এই পেলোডে, রাইট? আর এই ক্ষেত্রে হইতেছে যে পেলোডটা হইতেছে মিসাইল হয়, পেলোডটা হইতেছে বেসিক্যালি আপনার বোমা, কেমিক্যাল, আপনি হোয়াট এভার হয় সেটা হয়। এছাড়া কোনো পার্থক্য নাই। এটার নিচে যেই লম্বা আমরা জিনিসটা দেখতে পাই, মাথাটা এরকম চোখা থাকে, রাইট? আর নিচের অংশটা বেসিক্যালি শুধুমাত্র রকেট বুস্টার, সে ফুয়েল থাকে, ফুয়েল ক্যারি করে জাস্ট উপরে নিয়ে যাওয়ার জন্য। সো পুরা জিনিসটা এখানে কাজের জিনিস শুধু মাথার ওই টিপটা, আর বাকি পুরোটা হইতেছে ফিউয়েলের ট্যাঙ্ক এবং হইতেছে রকেট বুস্টার, ইঞ্জিন, এইসব জিনিসপত্র। তো এত ছোট একটা পেলোড নেওয়ার জন্য এত রকেট বুস্টার লাগে কেন? আপনি যদি টার্মিনাল ভেলোসিটি কে করতে হয়, এক্সিট করতে হয়, পৃথিবীর বায়ুমণ্ডল ছাড়া পৃথিবীর গ্র্যাভিটির বাইরে যেতে হয়, তখন প্রচুর পরিমাণ এনার্জি লাগে, সেটার জন্য এই পরিমাণ রকেট ফিউল লাগে। আচ্ছা, তো এই পরিমাণ রকেট ফিউল, এটা তো একটা বিশাল ওজন আছে, রাইট? সো এত হেভি রকেট ফুয়েল নিয়ে আপনি যখন উপরের দিকে যাইতে থাকেন, তখন আপনার প্রচুর এনার্জি লাগে, যেহেতু এই কারণে এটাকে স্টেজ বাই স্টেজ সেপারেট করা হয়। এটা অবশ্য আমার ব্যাখ্যা আমি ধরে নিছি, আমি জানি না এটার কোনো ভিন্ন কারণ কিনা, কিন্তু আই উড থিঙ্ক সো যে এটাই ব্যাখ্যা হবে, কারণ হবে হয়তো বা, চেক করে নিব আলোচনার পর। যে আপনার জানি হইতেছে এই সকল পেলোড টানতে না হয়, বা পেলোড না, সকল পুরো ওয়েটটা টানতে না হয় বড় বড় ট্যাঙ্কের রকেট বুস্টার, এগুলো আমার ধারণা এই কারণে। যাই হোক, বেসিক্যালি কথা হচ্ছে স্টেজ বাই স্টেজ সেপারেট করা হয়। প্রথমে হইতেছে ট্যাঙ্কের ফিউল ট্যাঙ্কের যখন নিচের অংশটা, ফার্স্ট স্টেজ যখন ফুয়েল ট্যাঙ্কটা খালি হয়ে যায়, তখন সেটা সেপারেট করে ফেলে দেওয়া হয়। তারপর থাকে উপরের বাকি অংশটা, তারপর সেই অংশটা যখন ফিউল ইউজ করা শেষ হয়ে যায়, তখন সেটাও সেপারেট করে দেওয়া হয়। তারপর থাকে শুধুমাত্র মাথার পেলোডটা, তারপর সেটা নিয়ে আগারে। আচ্ছা, এই সেপারেশনগুলো যখন হয় স্টেজ বাই স্টেজ অ্যাটমসফিয়ারে, তখন নানান ধরনের এই ধরনের ফেনোমেনা তৈরি হয়, নানান ধরনের দৃশ্যের অবতারণা হয়। সো আমি যখন একদম শুরুর দিকে, আজকে থেকে অনেক বছর আগে, যখন এরকম শখের জায়গা থেকে এই ধরনের লঞ্চগুলো দেখতাম, ফলো করতাম, তখন এগুলো দেখে নানান প্রশ্ন আসতো যে এটা কেন, ওইটা কেন, এটা এরকম কেন, সেটা এরকম কেন। তখন এগুলো নিয়ে রিসার্চ খাটাখাটি করে এগুলোর উত্তর জানা বোঝার চেষ্টা করছি। তো সেখানে আমরা এখানে যেটা দেখতেছি, এটার একটা পটেনশিয়াল ব্যাখ্যা সেখানে চলে আসবে, কিন্তু এটা ফুললি এক্সপ্লেন করবে না, কিন্তু ছোট একটা পটেনশিয়াল ব্যাখ্যা যতটুকু এটার সাথে মিলবে, সেটা হচ্ছে যে
যখন যে কোনো আপনারা যদি স্পেস লঞ্চ দেখেন তাহলে আপনারা দেখবেন যে স্পেস ক্রাফটগুলা স্পেস শাটলগুলা এগুলা যখন উপরের দিকে যাইতে থাকে তারপর যখন এটাকে কি বলে ওরা ওয়ার্ডটা ভুলে গেলাম মানে ম্যাক্সিমাম অ্যারোডাইনামিক প্রেশার যখন পার হয়ে যায় আপনি যত স্পিড বাড়তে যত উপরের দিকে যাইতে থাকে যত সময় যাইতে থাকে তত স্পিড বাড়তে থাকে রাইট তো স্পিড বাড়তে থাকলে আপনার অ্যাটমসফিয়ারে ফ্রিকশন বাড়তে থাকে অ্যাটমসফিয়ারে যেহেতু অনেক পার্টিকলস আছে হাউএভার আপনি আবার যত উপরে যাইতে থাকেন তত অ্যাটমসফিয়ার থিন হইতে থাকে কারণ উপরের দিকে তত অ্যাটমসফিয়ারিক পার্টিকলের সংখ্যা কমতে শুরু করে গ্যাসের সংখ্যা কমতে শুরু করে সো আপনি যত উপরে যান তত ফ্রিকশন কমতে থাকে স্পিড বাড়তে থাকে হাউএভার একটা নির্দিষ্ট জায়গায় যখন আপনি পৌঁছান সেটা হইতেছে আপনার এগেন আপনি ম্যাক্সিমাম অ্যারোডাইনামিক প্রেশার হইতেছে আপনি টিপটার মাথায় হইতেছে যে ফিল করে আর কি টিপটা তো সেটা হইতেছে একটা রিস্কি পয়েন্ট আর কি ওইটা যদি সাকসেসফুলি অতিক্রম করা যায় তার মানে এটা হইতেছে একটা মানে রিস্কি পয়েন্ট অতিক্রম করছে এখন আমরা আশা করে নিতে পারি যে লঞ্চটা সাকসেসফুল হয়েছে কোনো ধরনের আর ঝামেলা হবে না বিপদ আপদ হবে না এখানে এগুলো আমি তো টেকনিক্যাল লোক নেই লাইনের যতটুকু ফলো করে বুঝছি সেটাই ব্যাখ্যা করতেছি কোথাও টুকটাক টেকনিক্যাল ভুল থাকতে পারে বাট জেনারেলি স্পিকিং থিওরিটা এরকম আর কি আপনারা লক্ষ্য করবেন এসব লঞ্চের ক্ষেত্রে শুরু যখন করে রকেট উপরের দিকে যাওয়া একদম যে ইয়েটা থাকে যে এক্সস্টটা আগুনটা জিনিস থেকে বের হয়ে আসে এই এক্সস্টটা হইতেছে একেবারে রকেটটা যেই সাইজের একদম এই সাইজে একদম নিচের দিকে যাইতে থাকে অলমোস্ট রকেটটা সমান থাকে এক্সস্টের লেংথ অথবা ইভেন টুয়াইস অ্যাজ মাচ এবং এটা একদম স্ট্রেট নিচের দিকে চলে যায় রাইট তারপর যখন সেই উপরে যাইতে থাকে তখন এই এক্সস্টটা আস্তে আস্তে মোটা হইতে থাকে যত উপরে যায় এক্সস্টটা মোটা হইতে থাকে হইতে হইতে একটা পর্যায়ে গিয়ে সে পুরা হইতেছে এরকম আপনারা যেটা আমরা দেখতে পাচ্ছি যে ইরানের যে বা সাইফাই আইসিবিএম এটার মতো এরকম একটা খুব মোটা চওড়া হয়ে যায় এক্সস্ট প্লুমটা না কেন উপরে যাইতে যেতে এরকম এক্সস্ট প্লুমটা মোটা চওড়া হয়ে যায় এটার কারণ হচ্ছে প্রেশার কমে যাওয়ার কারণে অ্যাটমসফিয়ারিক প্রেশার কারণ উপরে এখন প্রেশার কম তখন এরকম একটা চওড়া এখন এরকম শেপ তৈরি হয় তো তাইলে নেক্সট প্রশ্ন হচ্ছে যে তাইলে কি সকল ধরনের লঞ্চিংয়ের ক্ষেত্রেই সেটা হোক আপনার আইসিবিএম সেটা হোক আপনার স্পেস ক্রাফট সকল লঞ্চেই তাইলে হইতেছে এই ধরনের দৃশ্যের অবতারণা হয় সকল লঞ্চেতে আমরা দেখি না ওকে সেটার কারণ এবং ব্যাখ্যা হচ্ছে প্রথমত যেটা বললাম যে একটা নির্দিষ্ট অ্যাটমসফিয়ারের উচ্চতা পার হওয়ার পর সকল ক্ষেত্রে এটা এরকম চওড়া হয়ে যায় ইয়েস কিন্তু সকল ক্ষেত্রে এইরকম দৃশ্যের অবতারণা হয় না এরকম দৃশ্যের অবতারণা হওয়ার পেছনে কয়েকটা ব্যাখ্যা আছে এগেন এগুলো আমি আমার ইয়ের ভিত্তিতে বলতেছি আর কি স্পেস ক্রাফট লঞ্চ হওয়ার ক্ষেত্রে যা দেখি সেটার ভিত্তিতে এটা ব্যাখ্যা করতেছি একটু 19-20 থাকতে পারে বাট যা আলোচনা করবো এগুলোর মধ্যে কোনো একটা কারণ হবে রাইট আপনারা যদি লক্ষ্য করেন যে আইসিবিএমটার যে ট্র্যাজেক্টরি এবং সেটা যদি আদৌ আইসিবিএম হয়ে থাকে মানে বোঝার চেষ্টা করেন এখানে ওয়ান মোর টাইম এখানে নাথিং ইজ এক্সেপশনাল অ্যাবাউট ইট আপনি এই ধরনের ফেনোমেনা দেখবেন একমাত্র আপনি যদি একটা অ্যাটমসফিয়ারের নির্দিষ্ট উচ্চতায় পৌঁছান তখন এবং সাথে আরও অনেকগুলা কারণ ঘটনা কার্যকারণ একত্রিত হইলে তখন আপনি মাঝে মাঝে এরকম ফেনোমেনন দেখবেন রাইট সো অল ইট হ্যাজ টু ডু উইথ অ্যাটমসফিয়ার একটা নির্দিষ্ট উচ্চতায় পৌঁছানো এবং সেখানকার প্রেশার সেখানকার গ্যাস পার্টিকল তারপর আপনার ওয়াটার ভেপার কন্টেন্ট সেখানকার এইসবের কারণে এরকম হয় রাইট এই যে জিগজ্যাগি এটার কারণে ফেসবুকে এখন গুজব বাহিনী যে আইসিবিএম একেবারে ডিরেকশন চেঞ্জ করতে এগুলা কিছুই না রাইট ডিরেকশন এটা এখন চেঞ্জ করার প্রশ্ন না আইসিবিএম ডিরেকশন চেঞ্জ করবে সে যখন অ্যাটমসফিয়ার উঠে যখন ল্যান্ড করতে যাবে তারপর ওইটা হইতেছে আপনার রেলেভেন্ট হয়ে উঠবে ডিরেকশন চেঞ্জ করা রাইট তো এমনিতে যে অ্যান্টি মিসাইল সিস্টেমগুলো সেগুলো হচ্ছে আপনার কিছু আছে হইতেছে মিসাইলটা হিট করার আগ মুহূর্তে করে ইন্টারসেপ্ট করে তখন মিসাইলটা জিগজ্যাগ করতে হয় কিছু আছে অ্যাটমসফিয়ারে ইন্টারসেপ্ট করে নানা রকম স্টেজ আছে যা হোক তো এখানে আমরা যেটা দেখতেছি এখানে এগুলো কোনো কারণ এখানে সম্ভবত যেটা কয়েকটা কারণ হতে পারে একটা হচ্ছে আমার ধারণা যে যখন স্টেজ সেপারেশন হয় রাইট আপনি যখন ফুয়েলের ট্যাঙ্কটা আপনি খুলে ফেলে দিচ্ছেন এটাকে বলে আপনার জেটিসন করা আপনি যখন জেটিসন করতেছেন ফুয়েল ট্যাঙ্কটাকে তখন এই ফুয়েল ট্যাঙ্কটা ওই যে তার কাইনেটিক যে ইয়েটা ছিল আর কি আপনার তার এটা কী বলে আপনার ওই যে গতি জড়তার কি রাইট ইনার্শিয়ার কারণে সেই ইনার্শিয়ার কারণে তখন পিছন আপনি সেপারেশনের পরও সে কিছুক্ষণ উপর দিকে ধাবিত হইতে থাকে রাইট তারপর সে আস্তে আস্তে নিচের দিকে চলে আসতে থাকে সো তখন ওই জিগজ্যাগি অবস্থাটা তৈরি হয় যেহেতু সে নো লঙ্গার অ্যাটাচড এবং যেহেতু সে নো লঙ্গার হচ্ছে আপনার মানে ডিরেক্টেড না রাইট সে বেসিক্যালি ফ্রি ফ্লোট করতেছে এবং এগেন সেই গতি জড়তার কারণে একটু উপরের দিকে যাইতে থাকে এবং এরকম টাম্বল করতে থাকে সো এইসব কারণে এরকম একটা জিগজ্যাগির তৈরি হইতে পারে স্টেজ সেপারেশন সিগনিফাই করে থাকতে পারে আরেকটা হইতে পারে বাতাসের মানে ওইখানেও তো বাতাস নাই তা না খুবই কম কিন্তু ওটার যে শিয়ার মুভমেন্ট থাকে ওই শিয়ার মুভমেন্টের কারণে আপনার যে প্লুমটা ছিল সেই প্লুমটা এরকম নানান শেপ ধারণ করতে পারে এটা ডাজন্ট নেসেসারিলি সিগনিফাই যে এটা আইসিবিএম দেখে মনে 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 করে যাচ্ছে কি জানি হয়ে যাচ্ছে এরকম চড়া হয়ে যাচ্ছে এরকম কোনো কিছুই না আচ্ছা না এরকম দৃশ্য যেটা আপনার বললাম যে এই বছরের শুরুর দিকে ফ্যালকন 9 রকেট যখন লঞ্চ করে তখন এক্স্যাক্টলি এরকম একটা দৃশ্যের অবতারণা হয় এরকম দৃশ্য যে এত চওড়া এত লম্বা হয়ে এরকম বেলুনের মতো করে শেপ ধারণ করা এই স্পেসিফিক ফেনোমেনাটা মোস্টলি দেখা যায় সানরাইজ এবং সানসেটের সময়টার কাছাকাছি সময় এবং আপনারা যদি দেখেন এই ভিডিওটা ইরানের যেটা সেটাও মোটামুটি সন্ধ্যা টাইমই মনে হচ্ছে দেখে তো সেটা হয় আবার আপনার রিফ্লেকশনের কারণে সানলাইটের রিফ্লেকশনের কারণে কারণ আপনার এখানে যখন এখনো সকাল ভোর হয়ে সারে নাই পৃথিবী এখনো অন্ধকার সূর্য কিন্তু আপনি যদি উপরে যান
উপরে গেলে আপনি সূর্যের নাগাল পাবেন আবার, রাইট? যে কারণে আমরা রাতের বেলা চাঁদ ইলুমিনেটেড হইতে দেখি। আপনার এখানে অন্ধকার, কিন্তু চাঁদটা ঠিকই সূর্যের আলো পাচ্ছে, রাইট? একইভাবে সূর্যাস্ত এবং সূর্যোদয়ের সময় পৃথিবী অন্ধকার, কিন্তু অনেক উপরে যদি কোনো একটা অবজেক্ট থাকে যেটার উপর সূর্যের আলো এসে পড়তেছে, তখন সে হইতেছে ইলুমিনেটেড হয়, কিন্তু পৃথিবী অন্ধকারে থাকে। এই কন্ট্রাস্টের কারণে এবং এই অ্যাঙ্গেলের কারণে এবং এই সকল কিছুর কারণে, এবং তখন সেখানে ওয়াটার ভেপার কন্টেন্ট কীরকম আছে, ওয়াটার পার্টিকলের কন্টেন্ট কীরকম আছে, এবং মানে অনেক কিছু যখন একসাথে হয় তখন এই ধরনের দৃশ্য দেখা যাইতে পারে। যে এই প্লুম সবসময়ই থাকে যখনই একটা স্পেসক্রাফট ফ্লাই করে অথবা যখনই একটা আইসিবিএম ফ্লাই করে যায়, সে পেছনে এরকম ট্রেইল প্লুম রেখে যায়, রাইট? কিন্তু এই সকল কন্ডিশন একসাথে হইলে তখন জিনিসটা এরকম হয়ে আমাদের চোখে ধরা দিতে পারে। অপটিক্যাল ইলিউশন বলবো না, কিন্তু একটা অপটিক্যাল ফেনোমেনা হিসেবে আমাদের চোখে ধরা দেয়। সো এখানে যে ছবিটা, again নাম্বার 1, এটা সত্য কিনা জানি না, এগুলো সব মিথ্যা প্রোপাগান্ডা বাজ, এগুলো সব ইরানের স্টেট টিভি থেকে ওই কি যে প্রোপাগান্ডা ছড়াচ্ছে, দেখ কবেকার কোন ছবি দিয়ে শেয়ার করে হইতেছে, যে দাবি করা হচ্ছে এগুলো হইতেছে টার্কি হইতেছে তাদের নেভি পাঠাচ্ছে সাহায্য করতে। না, এই যে পেজগুলো থেকে এগুলো শেয়ার করে, এই পেজগুলো আদৌ সত্য পেজ থেকে, এগুলো ফেক পেজ, হু নোস। মানে এদের যেটা বললাম, এদের ভাই, এদের মাথা খারাপ হয়ে যাওয়া দোষ এরা, কারণ এদের এদের অফিসিয়াল লোকজন, স্টেটের লোকজন, এরাও গুজব ছড়ায় সমানে। এদের গুজববাদগুলোও গুজব ছড়ায়, গান্ডুগুলোও গুজব ছড়ায়, একেবারে টপ লেভেলের লোকজনও গুজব ছড়ায়। মানে এই গুজববাজদের পৃথিবীতে, এই গরুদের পৃথিবীতে কী যে হইতেছে, মানে বোঝার কোনো উপায় নাই। তো যেই কারণে এটা কি ফেক পেজ থেকে আসতেছে না কি, হোয়াট এভার, তো এগুলো চলতেছে সারাদিন, দেখতে পাচ্ছি আমার হোম পেজে। আমি এখানে আপনাদের হোম পেজও দেখতে পাচ্ছেন। কিন্তু এত সব গুজবের মধ্যে এই একটা পার্টিকুলার জিনিস আমার কাছে দেখে মনে হলো ইন্টারেস্টিং, যেহেতু এটা সম্পর্কে আমি কিছুটা ধারণা রাখি, সো এটা একটু শেয়ার করার এবং ব্যাখ্যা করার চেষ্টা করি। এই কথাটা অনেকবার আপনাদের সাথে আলোচনা করছি, আরেকবার করি। ইফ সামথিং ইজ টু গুড টু বি ট্রু, ইট প্রবাবলি ইজ, রাইট? ইরানের পক্ষে এমন কোনো কিছু আবিষ্কার করে ফেলা সম্ভব না, মুসলিম জাহানের পক্ষে এমন কোনো কিছু আবিষ্কার করে ফেলা সম্ভব না যেটা হইতেছে পৃথিবীতে এখন আবিষ্কার হয় নাই, বা যেটা হইতেছে মানে বিশাল সাইফাই কি একটা জানে না, এটা সম্ভব না, ইটস নট প্র্যাকটিক্যালি পসিবল। সো কনস্পিরেসি থিওরির দিকে দৌড় না দিয়ে, গোবর করার দিকে দৌড় না দিয়ে, আপনি যদি ভদ্রলোক, ওপেন ভদ্রলোক হয়ে থাকেন, যে না জানার ইচ্ছা, সঠিক চিত্রটা জানার ইচ্ছা, ফ্যাক্ট জানার ইচ্ছা, খালি সারাদিন এই গোবরদের সাথে মারামারি করে জিতে থাকা, তারপর রেটোরিক দিয়ে ফেসবুকে এসে পশ্চিমকে প্রতিদিন 3 বার করে ধসে দেয়া, এইসব না করে আপনার যদি সঠিক জিনিসটা জানার আগ্রহ হয়, তাহলে আপনাকে যেটা করতে হবে, প্রথমেই হইতেছে ধান থেকে হইতেছে চিটা আলাদা করতে হবে, রাইট? এই গুজব, আপনি যখন আইডেন্টিফাই করবেন যে এ গুজব ছড়ায়, এর পেজ থেকে গুজব ছড়ায়, অমুক লোক গুজব ছড়ায়, এরা হইতেছে লো টিয়ার প্রোপাগান্ডিস্ট, এরা হইতেছে গরিব, এদের কাছ থেকে শত হাত দূরে থাকবেন। এগুলাতে লাইকও দিবেন না, এইসব পোস্টে। আপনি যখন ফেসবুকে পেজে স্ক্রল করেন কোনো কিছু, আমি হোপ আপনি জানেন, না জানলে এখন জেনে রাখেন, আপনি স্ক্রল করার সময় ফেসবুক তো নানান ছবি, নানান পেজে নানান কিছু সাজেস্ট করতে থাকে। তো আপনি যদি কোনোটা একটা ছবির উপর ওয়েট করেন বা কোনো একটা পোস্টের উপর এসে দাঁড়ান, রাইট? আপনি স্ক্রল করতেছেন, তারপর হঠাৎ করে কিছু একটা আপনার দৃষ্টি আকর্ষণ করলো, আপনি সেখানে একটু দাঁড়ায় একটু দেখলেন, দেখে আবার স্ক্রল করে চলে গেলেন। ফেসবুক কিন্তু এগুলো সব ট্র্যাক করে যে আপনি কোন পোস্টে কতক্ষণ দাঁড়াইলেন। তখন সে ফেসবুক এটাকে ইন্টারপ্রিট করে যে ও আচ্ছা, এই ধরনের পোস্টে আপনার আগ্রহ আছে, যে কারণে আপনি স্ক্রল করতে করতে ওখানে সে থামছিলেন, তখন এই ধরনের জিনিস সাজেস্ট করতে শুরু করে, রাইট? সো এই জন্য খুব সতর্ক থাকবেন। গোবর থেকে, এই গোবর পৃথিবী থেকে নিজেকে আলাদা রাখা, মুক্ত রাখা, এটা খুবই একটা চ্যালেঞ্জ। যে কারণে অতীতে আলোচনা করছি, আরেকবার করি, যে আমি যখনই আমি আমার অ্যাকাউন্ট থেকে আমি আমার ওয়াইফকেও ঢুকতে দিই না, কারণ সে তার ইন্টারেস্ট হইতেছে, আমি জানি না, রান্না বান্নায়, এই সেই হাবি যাবি, সেই সব ভিডিও একবার যদি প্লে করে, তারপর থেকে আমার হোম পেজ ভরে যাবে এইসব জিনিসপত্র দিয়ে, রাইট? সো আমি যেসব জিনিসপত্রে আগ্রহী, সায়েন্সের জিনিসপত্র, রাজনীতির জিনিসপত্র, এবং যেই ধরনের আলোচনা শুনি, গোবরদেরকে দূরে রাখি আমার কাছ থেকে। সো কখনো কোথাও আপনি একটা গোবর যদি ক্লিক করেন, এইটার কাফারা দিতে বহুদিন লাগবে, কারণ বহুদিন ফেসবুক, ইউটিউব আপনাকে এই ধরনের গোবর সাজেস্ট করে যাবে, এবং আপনি অনেক দীর্ঘ সময় ধরে যখন ফেসবুক, ইউটিউব টের পাবে যে আপনি এটাতে ইন্টারেস্ট না, এবং আপনি অ্যাক্টিভলি দেখাবেন আপনি এগুলোতে ইন্টারেস্ট না, তখন ফেসবুক, ইউটিউব বুঝবে ও আচ্ছা, তাইলে আর এই ধরনের জিনিস দেওয়া যাবে না, সাজেস্ট করা যাবে না। সো এই লুপে ঢোকা যাবে না, এই গোবরের লুপে ঢোকা যাবে না। এই কারণে খুব সতর্কতার সাথে, এবং আপনি চাইলে আপনার নিউজ ফিড থেকে কিন্তু করতে পারবেন যে আমি এই ধরনের পোস্টার দেখতে চাই না, রাইট? ওই যে কোনার দিকে 3 ডট থাকে, ওইখানে সিলেক্ট করে যে আমি এই ধরনের পোস্টার দেখতে চাই না, তখন আর ফেসবুক আপনাকে এই ধরনের পোস্ট সাজেস্ট করবে না। ইউটিউবে সম্ভবত এই অপশন নাই। তো এই কারণে এই ধরনের গোবর থেকে আপনি যদি বেঁচে থাকতে চান, তাহলে কিন্তু আপনাকে খুবই সতর্কভাবে আপনার জীবনযাপন করতে হবে এই বর্তমান পৃথিবীতে। একটা কথা আছে, ইউ আর হোয়াট ইউ ইট, রাইট? আপনি যা খাবেন আপনার শরীর স্বাস্থ্য তেমন হবে। আপনি সারাদিন জিম করেন, সারাদিন দৌড়াদৌড়ি করেন, সারাদিন ব্যায়াম করেন, সারাদিন এক্সারসাইজ করেন, কোনো লাভ হবে না যদি আপনি আপনার ডায়েট মেনটেন না করেন, ডায়েট কন্ট্রোল না করেন। ইউ আর হোয়াট ইউ ইট, রাইট? একইভাবে ইউ আর হোয়াট ইউ ইট অন দ্য ইন্টারনেট, রাইট? সো এইসব ব্যাপারে খুব সাবধান, গোবর হইতে সাবধান।